রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 10টার সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। বিনামূল্যে দেশের মানুষের জন্য টিকা নিশ্চিত করতে সরকারিভাবেই দেশ জুড়ে চলবে টিকাদান কর্মসূচি। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ABM আব্দুল্লাহ। টিকা কার্যক্রম সরাসরি মনিটর করছেন প্রধানমন্ত্রী। কথা জানিয়ে ডক্টর আব্দুল্লাহ বলেছেন, দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় না আনা পর্যন্ত তা অব্যাহত থাকবে। শাহালি জয়ের প্রতিবেদনে বিস্তারিত। 27 জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালের সেবিকা রুনু ভেনুরিকা কস্তার দেহে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে শুরু হয় করোনা টিকার কার্যক্রম। এই ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আক্রান্ত হলেও এর টিকা কার্যক্রম শুরু হয়েছে গুটি কয়েক দেশে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। করোনা মহামারীর শুরু থেকেই ভ্যাকসিন নিয়ে সরকার এবং সরকার প্রধানের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তার বাস্তবায়নের ফলেই দ্রুততম সময়ের মধ্যে করোনা টিকা পেয়েছে বাংলাদেশ। এমন অভিমত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর ABM আব্দুল্লাহর। পৃথিবীর প্রায় 123টা দেশ এখনো কিন্তু টিকার মুখ দেখে নাই এবং কবে টিকা আসবে সেটা তারা জানেও না। সেই হিসেবে আমি মনে করি যে আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ যোগ্য নেতৃত্বে কিন্তু আমাদের দেশের মানুষ টিকার মুখ শুধু দেখছে না, টিকা নিচ্ছে এবং বর্তমানে আমাদের দেশে সুন্দর পরিবেশে, উৎসব মুখর পরিবেশে মানুষ টিকা নেওয়ার জন্য কিন্তু একেবারে হুমড়ি খেয়ে পড়ছে। এটা আমি মনে করি আমাদের দেশের জন্য এটা একটা বিশাল অর্জন। বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবে দেশের সকল মানুষ, এই অভিপ্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ কারণে বেসরকারি কোনো হাসপাতাল বাণিজ্যিক ভিত্তিতে টিকা কার্যক্রম চালানোর সুযোগ পাবে না। সেজন্য আমি মনে করি যে সরকার আপাতত সরকারিভাবে যেটা দেওয়া হচ্ছে বিনা পয়সায় এটাই চলুক এবং সুন্দরভাবে হচ্ছে, কারো কোনো অভিযোগ কিন্তু তেমন নাই। এই দাম দরের ব্যাপারে যেন সরকার একটু বিনা পয়সা দিচ্ছে, সে যদি আবার বেশি দামে তারা বিক্রি করতে চায় তাহলে কিন্তু একটা অসুবিধা, বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি পর্যায়ে না দেওয়ার জন্যই বলছেন। আমি মনে করি বেসরকারি পর্যায়ে এই মুহূর্তে পারমিশন না দেওয়াই ভালো। করোনা নির্মূলে বাংলাদেশে চলমান টিকা কার্যক্রম নিয়ে শুরুতে মানুষের মনে সংশয় থাকলেও ধীরে ধীরে তা কেটে গেছে। স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণে চাপ বাড়ছে সুরক্ষা প্ল্যাটফর্মে। এ পর্যন্ত করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন 25,48,584 জন, আর টিকা গ্রহণ করেছেন 15,86,368 জন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সুদিন ফিরছে পাটের। গত 3 বছর ধরে পাটের উৎপাদন ও রফতানি আয় দুই বেড়েছে রাজশাহী অঞ্চলে। বিশ্বব্যাপী পাটের তৈরি জিনিসের চাহিদা বাড়ছে, রফতানি আদেশও আসছে আগের চাইতে বেশি। গত এক সপ্তাহে পাটের দাম অতীতের সব রেকর্ডকে ভেঙেছে। এসব বাপির ক্যামেরা রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। সোনালী আসে ফিরেছে সুদিন। মৌসুমের প্রথম দিকে প্রতিমন পাট বিক্রি হয়েছে 1,600 থেকে 2,000 টাকা। এখন সেই পাটের মন 5,500, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এখন তো দুডবল দাম বেশি, তাহলে এই দামটা আগে থাকলে তাহলে আমরা খুশি হতো। এই দামটা থাকলে ধরেন যে কৃষক একটু পাট ধরেন করতে পারবে, লাভবান হবে। ধোয়া থেকে শুরু করে কাটা পর্যন্ত যদি দামটা যদি পায় তাহলে আমরা কৃষকেরা খুব ভালো পাবো আর কি। তবে এই সময়ে পাটের এমন দামে খুশি নন চাষি। তারা বলছেন বেশি দামের সুবিধা পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। স্টকের মালগুলো এখন তারা বিক্রি করছে অনেক দামে, কিন্তু কৃষক কখনোই পয়সা পায়নি। যখন আমাদের পাট উঠে উৎপাদন শুরু করি, বিক্রি করি, তখন টাকা দানার জন্য পাই না। যারা কিনে রাখে স্টক করে তার টাকা পাই। কৃষি বিভাগের হিসাব বলছে প্রতি বছর পাটের উৎপাদন বাড়ছে। আগের তুলনায় বেশি দাম পাওয়ায় কৃষকও আগ্রহী হয়েছেন চাষাবাদে। তবে এবছর পাটের যে বাজার দর তা অস্বাভাবিক। পাটের যোগান আমাদের বাজারে কম থাকে বলে এই পাটের দামটা বেড়ে গেছে। তবে এবছর একটু অস্বাভাবিক বেশি দাম। রপ্তানি খাতেও বড় ভূমিকা রাখছে পাট। প্রতি বছরই পাট রপ্তানি বেড়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে এই অঞ্চলের রপ্তানি বাণিজ্যে। রপ্তানিও মানে বৃদ্ধি পেয়েছে, রপ্তানি কিন্তু কমছে না। কারণ যে সমস্ত আগের অর্ডার আছে সেই অনুযায়ী পাট সাপ্লাই হচ্ছে। কাঁচা পাট রপ্তানি বন্ধ করে পাটজাত পণ্য উৎপাদনে দক্ষ জনবল তৈরি করা গেলে এ খাত থেকে আয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।
সিলেটে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তার দায়ের কোপে 7 বছর বয়সী সৎ ভাই গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে সিলেট মহানগর শাহপরান থানাধীন PIDC এলাকায় মীর মহল্লায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন ছুরি দিয়ে তার সৎ মা ও বোন ও ভাইকে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। এছাড়াও আহত অবস্থায় তার সৎ ভাই তাহসানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। এই ঘটনায় ঘাতক আবাদকে ছুরি সহ আটক করেছে পুলিশ। তবে কি কারণে মা বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই ব্যাপারে পুলিশ এখনো পর্যন্ত কিছু জানাতে পারেনি। এখানে নিয়ে আসার আগে দুজন মারা গেছে, ডাক্তার মৃত ঘোষণা করেছে। একজনের নাম হলো রবিনা খান, 6 বছর বয়স, আর মাহা ওনার মেয়ে 8 বছর বয়স। হাসান নামের ছোট ছেলেটা, সেও গুরুতর মুমূর্ষু অবস্থায় 4তলা 6 নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। আমরা এখন পর্যন্ত এইটুকুই জানি। মাদক ব্যবসায়ী বারেক সহ 2 জন আটক হলেও এখনো জানা যায়নি দারুস সালামের উত্তর পাড়ার বাসিন্দা আক্তার হোসেনকে হত্যার পেছনের কারণ কি। পুলিশ ধারণা করছে আর্থিক লেনদেনের জেরে ঘটতে পারে এই হত্যাকাণ্ড। তবে পাড়ার প্রতিবেশীরা বলছেন, মাদক ব্যবসায়ীরাই হাত পা বেঁধে খুন করেছে আক্তারকে। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর দারুস সালামের উত্তরপাড়া এলাকার এই বাসায় বুধবার খুন হন 55 বছর বয়সী আক্তার হোসেন। হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। বাড়িওয়ালা ও প্রতিবেশীরা জানান, 5 মাস আগে এই বাসায় ওঠেন আক্তার। সবার সাথে তার ভালো সখ্যতাও ছিল। তবে আক্তারের বোন ছাড়া অন্য কাউকে এই বাসায় আসতে দেখেননি তারা। অনেক ভালো ছিল, বুঝলেন, আমাকে বাবার বয়স। 2 জন ধরা পড়ছে। আগে এই বাসায় ভাড়া ছিল, ওনার পাশের ফ্ল্যাটে ভাড়া ছিল। তারা এমনি আপনার লোকাল কাজকর্ম করতো, হকার টাইপের দোকানদারি, কেউ চায়ের দোকান ছিল। মারছে এটা তো এখনো জানায় নাই পুলিশ। তবে পুলিশ তদন্ত করতেছে। ওনাদের সাথে নাকি কোনো টাকা পয়সার লেনদেন ছিল, যেটা বললো আর কি থানা থেকে। আসামি ধরা পড়ছে, স্বীকারও করছে। একই বক্তব্য তার স্বজনদেরও। তাদের দাবি, ঝামেলা থেকে সবসময় দূরে থাকতেন আক্তার। নিরীহ একটা মানুষ, যে লোকটা এত ভালো মানুষ, তার সাথে তো কেউ এই ধরনের কিছু করার কথা না। পুলিশ এরই মধ্যে এই হত্যায় জড়িত থাকার অভিযোগে বারেক সহ 2 জনকে গ্রেফতার করেছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে ঘটনা হয়েছে এই হত্যাকাণ্ড। যেহেতু হাত পা বাঁধা অবস্থায় আছে, প্রাথমিকভাবে ধারণা করছি যে হয়তো পূর্বশত্রুতার জের ধরে কেউ তাকে আঘাত করে হত্যা করেছে। নিহতের ভাগ্নে বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে দারুস সালাম থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। দিনাজপুরে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে তার ভুক্তভোগীর পরিবাররা। গেল 7 ফেব্রুয়ারি কোতোয়ালি থানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করে এক মাদ্রাসার ছাত্রীর বাবা। তবে এখনো পর্যন্ত ওই নেতাকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার। যদিও পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক মাদ্রাসা ছাত্রীর বাবার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে তার মেয়েকে 2 বছর ধরে ধর্ষণ করেছে দিনাজপুর সদর উপজেলার 2 নং সুন্দরবন ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। গেল 7 ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় 3 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। গেল 8 ফেব্রুয়ারি ওই মাদ্রাসা ছাত্রী আদালতে জবানবন্দিও দিয়েছেন। আমি সবাইকে বলে দিব, তখন উনি আমাকে হুমকি দেয় যে সবাইকে যদি বলে দাও নেটে ছাড়ে দিব। এই জন্য আমি কাউকে বলতে পারি নাই। তবে এখনো পর্যন্ত আসামিরা গ্রেপ্তার না হয় ক্ষুব্ধ ভুক্তভোগীর পরিবার। অভিযোগ মামলা তুলে নিতে ভয়ভীতিও দেখানো হচ্ছে তাদের। কেন এখন আনোয়ার ধরতে পারছে না? আনোয়ারের আমি শাস্তি চাই, ফাঁসি চাই। আমার হুমকি টুমকি অনেক দেয়, তাদের আমি গ্রেপ্তার চাই। অবশ্য পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারের সব ধরনের চেষ্টাই অব্যাহত আছে। এই মামলার যে আসামি, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আসামিগুলো পলাতক হয়েছে। আমরা হয়তো এই আসামিগুলোকে গ্রেপ্তার করে আদালতের সামনে করতে সক্ষম হব। অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি আনোয়ার হোসেনের স্ত্রীর। একটা মেয়েকে বিয়ে করে মনে করেন যে একটা হাতিয়ার করে কেউ আমার স্বামীর ক্যারিয়ারটা নষ্ট করতেছে, আর কিচ্ছু না। নেককারজনক এই ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ওই মাদ্রাসা ছাত্রীর পরিবার সহ এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
রাজধানীর উত্তর বাড্ডায় একটি কাঠের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল দিন রাতে উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় কাঠের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। শিক্ষা ব্যবস্থা ত্রুটি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অসচেতনতা কেবল মাতৃভাষা বাংলাকেই নয়, বিপর্যয় ঘটাচ্ছে অন্য ভাষাতেও, যার বিরূপ প্রভাব পড়ছে তরুণ প্রজন্মের ওপর। এমনটাই মত লেখক, গবেষক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হকের। তার মতে ইতিহাসের সঙ্গে তরুণদের সংযুক্তি ঘটাতে না পারলে স্রোতের শ্যাওলা হয়ে ভাসতে হবে বিশ্ব দরবারে। শুকর নামের জানাচ্ছেন বিস্তারিত। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ, ইতিহাসের এই প্রসঙ্গ আসলেই সবার আগে উচ্চারিত হয় বাঙালি জাতির নাম, বাংলাদেশের নাম। বাংলা আমার বচন। জ্ঞান, উপলব্ধি আহরণ এবং চেতনার বিকাশ সবকিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই মাতৃভাষার অবদান। কিন্তু আধুনিকতার নামে দিনকে দিন বিকৃত হচ্ছে মায়ের মুখের ভাষা, যার জন্য শিক্ষা পদ্ধতিকে দায়ী করছেন লেখক, গবেষক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। শিক্ষার প্রকৃত অর্থটা আমি ধারণ করতে চাই, তাহলে মাতৃভাষার চাইতে কোনো বিকল্প নাই। আমাদের অবশ্যই শিক্ষার ক্ষেত্রে আমরা দ্বিভাষিক হব, বহুভাষিক হতে পারলেও ভালো, কিন্তু ইংরেজি মাধ্যম যদি শিক্ষা হয়, যেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটা বড়ভাবে হচ্ছে, আমার বাংলা মাধ্যম শিক্ষাটা সংকুচিত হয়ে যাচ্ছে। তিনি বলছেন, উন্নত তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে যে শুধুমাত্র বাংলা ভাষা বিকৃত হচ্ছে তা নয়, বিপর্যয় ঘটছে অন্যান্য ভাষারও। খুদে বার্তা পাঠাচ্ছি, তখন কিন্তু সবাই কিন্তু ইংরেজিটাকে খুব মনে করছে যে এটাই হচ্ছে রীতি। আমি যে ইংরেজিটাকেও বরণ করছি, সেই ইংরেজিটাও কিন্তু আমি শুদ্ধভাবে ব্যবহার করতে পারছি না। তাহলে ভাষার বিকৃতি ঘটিয়ে ঘটিয়ে আমি একটা আধুনিকতাকে আমি বরণ করছি। এই যে নানা রকম বিকৃতি দেখা যাচ্ছে, সামাজিক বিকৃতি, যার একটা শিকার হচ্ছে তরুণ প্রজন্ম। ইতিহাসের সঙ্গে তরুণদের সংযুক্তি ঘটাতে পারলেই দৃঢ় হবে নিজ স্বকীয়তা, নিজ সত্তা, নইলে স্রোতের শ্যাওলা হয়ে ভাসতে হবে বিশ্ব দরবারে। এমনটাই মনে করেন গবেষক মফিদুল হক। শুকর আমির, নিউজ 24, ঢাকা। সংবাদটি পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরো সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরে। বিরতির পর স্বাগত আরো একবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বিশেষ করে চালের বাজার অস্থির হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয় ও মধ্যবিত্ত আয়ের মানুষরা। এই ব্যাপারে বিস্তারিত জানাতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার কাছে জানতে চাই, বাজারে চালের দাম বাড়ছে দফায় দফায়, আমদানি অনুমতি দেওয়ার পরও চালের বাজার স্বাভাবিক হচ্ছে না, একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এর পেছনের কারণ হিসেবে ব্যবসায়ীরা কি ব্যাখ্যা দিচ্ছেন? ধন্যবাদ তন্ময়। এর আগের ঘন্টায় আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি এখন আছি চাকতাইয়ের যে পাইকারি বাজার বলতে যে চালের পাইকারি বাজার আছে, সেখানে এসেছি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে চালের কোনো সংকট আমরা কিন্তু দেখছি না। সব মোকামগুলোতে, সব পাইকারি দোকানগুলোতে কিন্তু আমরা দেখছি চালের কোনো সরবরাহ কিন্তু অনেকটা বেড়েছে, কিন্তু দেখা যায় চালের দাম অনেকটা বেশি। কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন হঠাৎ করে যে দফায় দফায় চালের দাম বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু অনেকটা সমস্যা আছেন। আমি জানতে চাচ্ছি কেমন চালের দাম বেড়েছে। বর্তমানে আজকে 15 দিন পর্যন্ত চাউলের বাজার আগের বাজার থেকে বর্তমানে 1 কেজি চাউলে 10 টাকা 12 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। আমরা নিম্ন আনের যারা সাধারণ শ্রমিক এবং অসহায় মানুষ আছি, আমরা ওই চাউল কিনে ভাত খাতে পাচ্ছি না এবং আমাদের খুবই কষ্টকর হচ্ছে ফ্যামিলি নিয়ে সংসার চালাইতে। আমি আপনাদের কাছে অনুরোধ করব বাজারটা সুন্দর করে মনিটরিং করে আমাদেরকে বাঁচার মতো একটা পরিস্থিতি আপনারা করে দিবেন বলে আমি ধন্যবাদ আপনাকে। আমরা কয়েকজন পাইকার আছেন, আমরা একটু জানতে চাচ্ছি, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। চালের বাজার হঠাৎ করে দেখা যায় দফায় দফায় বাড়ছে, কেন বলে মনে করছেন? আমরা তো উত্তরবঙ্গের উপর নির্ভরশীল, ওইখান থেকে বাজারটা নিয়ন্ত্রণ করে। আর সব জায়গায় তো বাড়তি এখন বাজার, বুঝছেন, 100-200 টাকা বাড়ছে 15 দিনে।
বাড়ছে এখন ওই সিদ্ধটা বেশি আমদানি হচ্ছে বুঝছেন ওই বাইরে থেকে। এখন এখানে আতপের চাল বাজারে আছে, তবুও চালের দাম এত বেশি কেন? ওইখানেও বাড়তি, ইন্ডিয়ার থেকে আসছে এগুলো বাড়তি বাজার, সেজন্য এখন আমদানি চাউলের উপরও বাড়তি। তারপর আপনার গাড়ি ভাড়াও বাড়ছে, সেজন্য একটু বাড়তি বাজার। তারপর আপনার ওই উত্তরবঙ্গ ওই গাড়ি ভাড়াও বাড়ছে একটু। ধন্যবাদ আপনাকে তন্ময়। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, পাইকার যেমনটা জানিয়েছেন, পরিবহন খরচও কিন্তু অনেকটা বেড়ে গেছে। একই সাথে যে আমদানি করা যে চালগুলো, সে চালগুলো অনেকটা সেদ্ধ চাল, আতপ চাল না আসার কারণে কিন্তু আতপ চালের দামই সবচেয়ে বেশি বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। ননবরজয়, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। দেশের পশ্চিমাঞ্চলের সড়ক ও ডিজিটাল যোগাযোগ উন্নয়নের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় 4 লেন উন্নত করা হচ্ছে যশোর-ঝিনাইদহ মহাসড়ক। গেল 1 ফেব্রুয়ারি এনইসি সম্মেলন কক্ষে এই সংক্রান্ত প্রকল্পের ঋণ চুক্তি সই হয়েছে। সড়ক বিভাগ বলছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে 2 কোটি মানুষ সরাসরি উপকৃত হবে, জাতীয় অর্থনীতিতে আসবে নতুন গতি। রিপন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সড়কের গুরুত্ব বিবেচনায় প্রথম পর্যায়ে যশোর থেকে ঝিনাইদহ পর্যন্ত 48 কিলোমিটার মহাসড়ক উন্নীত করা হবে 4 লেনে। গেল 1 ফেব্রুয়ারি এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত আলাদা 2টি প্রকল্পের ঋণ চুক্তি সই হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে পশ্চিমাঞ্চলীয় অর্থনৈতিক করিডোর গড়ে তোলার কাজ সহজ হবে। এতে 2 কোটি মানুষ সরাসরি উপকৃত হবে, জাতীয় অর্থনীতিতে আসবে বড় গতি। এই প্রজেক্টের আওতায় আমাদের 48 কিলোমিটার আমরা যে সড়কটিকে প্রশস্ত করব, সেখানে 2 পাশে এসএমবিটি থাকবে, যেটা আমরা সার্ভিস লেন বলি, এবং মাঝে ডিভাইডার সহ 4 লেন থাকবে, যার প্রশস্ততা অলমোস্ট 180 ফিটের মতো। এই প্রকল্পের আওতায় 600 কিলোমিটার গ্রামীণ সংযোগ সড়ক উন্নয়ন ও 32টি শহরের বাজার বা গ্রোথ সেন্টার উন্নয়ন করা হবে। এতে খুশি স্থানীয়রাও। এই লাইনটা হলে উপর দিয়ে হলে এই বাজারের জন্য বা এই জায়গার জন্য খুব ভালো হবে। এই লাইনের রাস্তা হলে আমাদের পক্ষে সুবিধা হবে, ছোট গাড়ি আলাদা রাস্তা দিয়ে যাবে। প্রকল্পের যে সময় বলা হয়েছে, এটা যদিও এইটাও অনেক সময়, তারপরেও এই সময়ের মধ্যেই অবশ্যই বাস্তবায়ন এবং শেষ করতে হবে। দেশের পশ্চিমাঞ্চলের সড়ক ও ডিজিটাল সংযোগ উন্নত করতে বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে এই $50 কোটি ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ঐতিহাসিক সাফল্য দেখা পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কোন ধরনের জটিলতা ছাড়াই শুক্রবার বাংলাদেশ সময় রাত 3টায় সফলভাবে মঙ্গল গ্রহে অবতরণ করেছে নাসার মহাকাশযান পারসিভিয়ারেন্স রোভার। 7 মাস আগে পৃথিবী থেকে 47 কোটি মাইল পথের যাত্রা শুরু করেছিল রোভারটি। 6 চাকা স্বয়ংক্রিয় যানটি সফলভাবে অবতরণের সাথে সাথেই উল্লাসে মেতে ওঠেন ক্যালিফোর্নিয়ার পাসাডিনার গবেষণা কেন্দ্রের প্রকৌশলীরা। রোভারটিতে একটি ল্যান্ডার ভিশন সিস্টেম, টেরেন রিলেটিভ নেভিগেশন, রিয়েল টাইম ছবি তুলে রাখার স্বয়ংক্রিয় যন্ত্র রয়েছে। গ্রহটিতে প্রাণের অস্তিত্ব এবং মাটিতে থাকা উপাদানগুলো নিয়ে গবেষণা চালাবে এই মহাকাশযান। এখনো পর্যন্ত 14 বার মহাকাশে মঙ্গল গ্রহের নভোযান অবতরণের চেষ্টা চালানো হয়েছে, যার মধ্যে সফল 8টি মিশনের সবগুলোই যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ তুষারঝড়ে অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। তীব্র তুষারপাতের কারণে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে টেক্সাস অঙ্গরাজ্য। তুষারপাতের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 70 লাখ মানুষ। পানি সরবরাহ জটিলতায় পড়েছে 2,60,000-এর বেশি বাসিন্দা। এমন জরুরি অবস্থার মধ্যেও ছুটি কাটাতে মেক্সিকো যাওয়ার ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন অঙ্গরাজ্যটির সিনেটর। নিবির আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তীব্র তুষারপাতের কারণে বরফে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়া থেকে দক্ষিণ পেনসিলভেনিয়া পর্যন্ত ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর নর্থ ক্যারোলাইনা, ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া অঞ্চলে দেওয়া হয়েছে বিপজ্জনক বরফের পূর্বাভাস। তুষারঝড়ে প্রাণ হারিয়েছে অনেক মানুষ। সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে টেক্সাস। টানা 5 দিন ধরে পানি ও উষ্ণতার জন্য লড়াই করে যাচ্ছে অঙ্গরাজ্যটির বাসিন্দারা।
প্রায় ৭০ লাখ বাসিন্দাদের পানি পানের আগে গরম করে নেয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি এতই জটিল যে পানির পাইপের মধ্যে জল বরফ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে পানীয় জল সরবরাহ ব্যবস্থা। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে অবস্থান না করতে অনুরোধ জানিয়েছে প্রশাসন। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নতির জন্য এই সপ্তাহ পেরিয়ে যেতে পারে বলে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। চলমান এই সংকটপূর্ণ পরিস্থিতিতেও পরিবারের সাথে ছুটি কাটাতে বৃহস্পতিবার মেক্সিকো গেছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। তবে একই দিনে তিনি পুনরায় টেক্সাসে ফিরে এলেও এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। নিবির আমিন, নিউজ 24। পতনের মধ্যে দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় 28 পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বড় অঙ্কের লেনদেনও। ঢাকার বাজারে লেনদেনের অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 76টির, কমেছে 144টির, আর অপরিবর্তিত দেখা গেছে 126টি কোম্পানিকে। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে মোট লেনদেন হয়েছে 23,53,00,000 টাকার। এদিন সিএসইর প্রধান সূচক কমেছে 120 পয়েন্ট। দেশের বাইরে নারীদের সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করতে চেষ্টা করছে সরকার। নারীদের অভিবাসনের ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত এক ওয়েবিনারে এমন প্রতিশ্রুতি দেন তিনি। সচিব স্বীকার করেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে নানাবিধ সমস্যায় পড়ছেন নারী কর্মীরা। তবে এক্ষেত্রে নারীদের দেশের বাইরে কাজের আগ্রহ কম বলেও জানান সচিব। এই সময় বক্তারা যারা নারীদের হয়রানির সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সাথে গণমাধ্যমে এই বিষয়ে নেতিবাচক সংবাদের পাশাপাশি ইতিবাচক বিষয়গুলোও তুলে ধরার আহ্বান জানান। সেন্সিটাইজ করতে পারি, তাদেরকে সমৃদ্ধ করতে পারি, এনরিচ করতে পারি বাই গিভিং देम স্কিলস। এন্ড আপনি হয়তো বলতে পারেন যে আপনি সবকিছুতেই বলছেন পারি, তাহলে আপনারা কি করছেন? আমরা করছি যে উই আর ট্রাইং আওয়ার বেস্ট। ইনশাআল্লাহ আমরা আই থিংক থিংস উইল বিকাম মাচ বেটার দেন হোয়াট ইট ইজ নাও। এবং অলরেডি সিচুয়েশন আমাদের মনে হয় যে গত 1-2 বছরে আমরা ফিমেল মাইগ্রেশনের ক্ষেত্রে গুণগত পরিবর্তন দেখছি। দর্শক, শেষ করছে এখনকার সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।